তো আমি ভাবলাম যে ভাই দুবার সিনেমাটা দেখে ফেলেছি, তাহলে বড় করে প্রপারলি ঘরে বসে একটা রিভিউ আমি কেন করতে পারি না। তো আমার ফাইনাল রিভিউ চলে এসেছে ধুরন্ধরের ব্যাপারে। এই সিনেমাটা দুবার দেখার পরে প্রথমবার যখন দেখেছি তখন হাইপার ইমোশন, হাইপার এক্সাইটমেন্ট সমস্ত কিছু ছিল। তো কিছু কিছু জিনিসপত্র ভাবার খুব একটা বেশি সুযোগ পাইনি, কিছু কিছু জিনিসপত্র মনে হয়েছে গ্লিচ বাট ওভারলুক করে গেছি। বাট দ্বিতীয়বার দেখার পরে অনেক জিনিসপত্র কিন্তু ক্লিয়ার হয়েছে, সেগুলো নিয়ে ডিসকাশন তো হবেই। আগে একদম রিভিউয়ের প্যাটার্ন ফলো করে যদি যাই, তো প্রথমে আমি পারফরমেন্স দিয়ে বলতে চাই, রণবীর সিং ভাই জাস্ট কিছু বলার নেই আর, ঠিক আছে। সঞ্জয় দত্ত অসাধারণ। সঞ্জয় দত্তর যা চরিত্র রয়েছে সেটা আগের সিনেমার থেকে আরেকটু বেশি আমরা তাকে দেখতে পাই, বাট তার এন্ড খুব অ্যাব্রাপ্ট ভাবে কিন্তু করা হয়েছে। অর্জুন রামপাল অ্যাজ ইউজুয়াল খুবই ভালো। জামালির চরিত্রে যিনি রয়েছে তাকে নিয়ে আমি এখন কিছু বলতে চাই না, ঠিক আছে, বাট হি ইজ অ্যাকচুয়ালি দ্য গোট অফ দিস ফিল্ম, ঠিক আছে। এই ফিল্মের সব থেকে টেক অ্যাওয়ে, সব থেকে বেস্ট অ্যাকচুয়াল যদি কেউ থাকে যাকে তোমার মনে হবে যে ভাই এই লোকটা কে বাড়া, সেটা হচ্ছে কি জামালি। ওকে, নায়িকার কথা যদি বলি, এই সিনেমার নায়িকা প্রথম সিনেমাতে অভিনয় করেনি, এই সিনেমাতে সে একটুখানি অভিনয় করেছে। বাট তাদের সিনেমাটা মানে সরি তাদের ওই সিনটা দেখে না আমার অ্যানিমেলে যখন রাশমিকার সাথে রণবীর কাপুরের ঝামেলা হয় পরকিয়া করে আসার পরে, ওই সিনটা না আমার খুব মনে পড়ে যাচ্ছিল, ঠিক আছে। সেই রকম একটা দৃশ্য এই সিনেমার মধ্যে কিন্তু রয়েছে। সেই সিনেমাতে মেয়েটা ভালো অভিনয় করেছে, তা বাদ দিয়ে মেয়েটার গোটা সিনেমাতে সেরকমভাবে কোনো কিছু করার জায়গা ছিলই না, ঠিক আছে। আর রণবীর সিং এর বাবা মার চরিত্রে, আই মিন জাসকিরা সিং রণবীর বাবা মার চরিত্রে, বাবাকে তো আমরা পাই না দেখতে, তার পরিবারের লোকদেরকে আমরা খুব গ্লিমসেস আমরা দেখতে পাই। যেটুকুনি দেখতে পাই ইম্প্যাক্ট ক্রিয়েট কিন্তু করে। এবার মানে জাসকিরাতের ব্যাক স্টোরিতে না আরেকটা অভিনেতাকে আমরা দেখতে পাই যে এই সিনেমাতে ছোট্ট একটা রোলের মধ্যে রয়েছে, তার অভিনয় আমার একেবারেই ভালো লাগেনি। পিন্ডা বলে একটা ক্যারেক্টার রয়েছে যার অভিনয়টা অত্যন্ত দুর্বল, ঠিক আছে। এবার এই সমস্ত কিছু বাদ দিয়ে আমি যদি বলি, তাহলে রেহমান ডাকাইত অথবা একটা মিনিংফুল ভালো ভিলেনের অভাব এই সিনেমার মধ্যে কিন্তু ফিল করা কিন্তু গেছে। মেজর ইকবালের প্রচুর পোটেনশিয়াল ছিল, কিন্তু সেই পোটেনশিয়াল অনুযায়ী তাকে কিন্তু ব্যবহার করা কিন্তু যায়নি। আর বাকি সমস্ত ভিলেনদের কথা আমি যদি বলি, তারা খুব ফরগেটেবল। এই সিনেমাটা পুরোপুরি হামজার ওপরে গিয়ে ফোকাসটা করে, আমাদের মেন প্রোটাগনিস্টের ওপরে। আমি সিনেমাটোগ্রাফি আর এডিটিং নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। সিনেমাটার 1 ঘন্টা মার্ক থেকে 2.5 ঘন্টা মার্কের মধ্যে প্রচুর জিনিসপত্র রয়েছে যেখানে টাইট এডিটিংয়ের দরকার ছিল। 2.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মার্কের মধ্যে যা রয়েছে সেখানে এডিটিং অল্প একটু চপ করা যেত, চপ না করলে পরে কোনো অসুবিধা নেই। আমার বলার বক্তব্য, সিনেমার প্রথম 1 ঘন্টা আর শেষের 1.5 ঘন্টা, মানে এই যে 2.5 ঘন্টা একদম ইন্ট্রোডাকশন ফেজ আর গল্পের পে অফ যেখানে হচ্ছে, এই দুটো পোর্শন ঠিক আছে এডিট ওয়াইজ। মাঝখানের যে পোর্শনটা সেখানে কিন্তু পেসিংয়ের গন্ডগোল আছে, স্টোরি টেলিংয়েরও কিন্তু গন্ডগোল আছে, ওখানে কিন্তু এডিট করার স্কোপ কিন্তু ছিল। সিনেমাটোগ্রাফির কথা আমি যদি বলি, এই সিনেমাটোগ্রাফি নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছুই নেই। প্রথম সিনেমাতে যেরকম সিনেমাটোগ্রাফি ছিল এই সিনেমাতেও তাই রয়েছে। এবং তবে আমাকে যদি একটুখানি যদি মানে কিছু মাইনিউট ডিটেলে গিয়ে আমাকে বলতে যদি হয়, এই দ্বিতীয় যে সিনেমাটার মধ্যে না মানে প্রচুর শট যেগুলো আপনারা ওয়াইড অ্যাঙ্গেলে আপনারা দেখতে পাবেন, তার মধ্যে ভ্যারিয়েশন কিন্তু খুব বেশি কিন্তু নেই। আর অ্যাকশনের দৃশ্যগুলোতে ক্যামেরা যেহেতু বেশি মুভমেন্ট করা হয়নি, সেজন্য রিয়েলিস্টিক দেখতে তো লাগে। বাট সিনেমাটোগ্রাফি ওয়াইজ প্রথম সিনেমার বডি ল্যাঙ্গুয়েজের থেকে এটার বডি ল্যাঙ্গুয়েজ বিন্দুমাত্র চেঞ্জ হয় না, কিন্তু ওভারঅল এই টাইপের সিনেমাটোগ্রাফি কিন্তু আমরা দেখে এসেছি। ফলে সিনেমাটোগ্রাফির মধ্যে কিন্তু বিশাল আলাদা কোনো কিছু যে রয়েছে সেরকম ব্যাপার কিন্তু নয়। বিজিএম দুর্ধর্ষ, বিজিএম দুর্ধর্ষ মানে দুর্ধর্ষ, কিন্তু এই সিনেমাতে গানের কিন্তু অভাব রয়েছে। প্রথম সিনেমাতে যত ক্যাচি ক্যাচি সং ছিল, এই সিনেমার মধ্যে কিন্তু খুব একটা বেশি ক্যাচি সং কিন্তু নেই। শুধুমাত্র একটা রাশিয়ান সং আছে, যেই সংটা আমরা এতবার মিম ট্রেলার ইউটিউবের ভিডিওতে দেখেছি, সেখানে এই এই সিনেমার মধ্যে গানের ইউসেজটা খুব বেশি একটুখানি মানে অবাক করে, আপনাকে সারপ্রাইজ করতে কিন্তু সক্ষম হয়। আমার ক্ষেত্রে যে জিনিসটা কিন্তু ওয়ার্ক করেছে। এইবারে দেখো, সিনেমার সমস্ত উপঢৌকন নিয়ে কথাবার্তা বলা হয়ে গেল।
এবার গল্প, স্টোরি লাইন, স্ক্রিন প্লে, স্টোরি টেলিংয়ে আমি যদি আসি, তাহলে দেখো এইখানে না এই স্ক্রিন প্লেতে বা স্টোরি টেলিং এই একটা জিনিস বারবার ইউজ করা হয়েছে যে ঘটনা আগে দেখিয়ে নাও, ঘটনার কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড ঘটনা ঘটে যাওয়ার পরে দেখাও। এই জিনিসটা সারপ্রাইজের মতো কাজ করে বই কি। এবং এই সিনেমাতে কিছু ওয়েল বিল্ট টুইস্ট আছে যেগুলো তোমাকে পুরো শক দেবে, ঠিক আছে, শক মানে শক দেবে, ঠিক আছে, এবং তুমি বেশ খুশি হবে যে বাহ বাহ কে ক্যা টুইস্ট তা ভাই। কিন্তু যারা একটু বুদ্ধিমান অডিয়েন্স, তারা যারা মোটামুটি গেস ওয়ার্ক আগে থেকেই করতে আরম্ভ করে দেয় সিনেমা দেখার সময়, তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাই ভেবেও ছিল যে এরকম কিছু হবে, ঠিক আছে। এবারে এখানে পলিটিক্যাল প্রোপাগান্ডার অ্যাঙ্গেলে আমি আরও পরে আসছি। এই স্ক্রিন প্লেটার একটা প্রবলেম আছে, বিকজ ইট ইজ সো মাচ হামজা সেন্ট্রিক, ঠিক আছে। হামজার আশেপাশের ক্যারেক্টারগুলোকে ভাই আমি বলছি না যে সবাইকে ভাই একে 30 মিনিট দাও, ওকে 40 মিনিট দাও, তুমি অল্প করেই দেখাও, কিন্তু নুয়ান্সটা মেনটেন রাখো যাতে ওই ক্যারেক্টারগুলোর ছোট প্রেজেন্সেও আমরা ফিল করতে পারি যে একটা ক্যারেক্টার ছিল। ফর এন এক্সাম্পল আমি বলছি, এই যে পিন্ডা বলে যে ক্যারেক্টারটা, ঘোস্ট ইন দ্য পাস্ট, ওকে, আমি কিছু স্পয়লার দিচ্ছি না, এই ক্যারেক্টারটা এমনভাবে আসবে এবং যাবে, আপনি ঘটনাটা এনজয় করবেন, বাট ক্যারেক্টারটার ব্যাপারে আপনি কিছু ফিল করবেন না, এত কিছু যে হয়ে যাবে। দেখুন, সিনেমা হচ্ছে গিয়ে কতগুলো চরিত্র আর তাদের আনুষঙ্গিক আশেপাশে ঘটা ঘটনার সমষ্টি, এর বাইরে কিন্তু কিচ্ছু না। এবার ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং, কিন্তু চরিত্রগুলো নয়। এই ব্যাপারটা কিন্তু পুরো স্ক্রিপ্টের মধ্যে সমস্ত জায়গাতে রয়েছে। রেহমান ডাকাইত খুব কালারফুল একটা ক্যারেক্টার ছিল, তার বউ এই সিনেমাতেও রয়েছে, একটা সিনে হামজাকে ঠাস করে, তার একটাই কাজ, সামনে কাউকে দেখলেই ভাই একটা ঠাসি একটা থাপ্পড় মেরে দিয়ে চলে যাও। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে ওইটার মধ্যেও না, স্ক্রিন প্লের মধ্যে রেহমান ডাকাই তার হামজা, ঠিক আছে, হামজার হ্যান্ডলার অজয় সান্যাল, এসপি চৌধুরী, অনেক বেশি না ব্যাপারটা অনেক বেশি মানে পুরো ওয়ার্ল্ড বিল্ডিংয়ের দিকে ছিল, এবং খুব স্বাভাবিক সেটা ব্যাপার, কারণ ওই সিনেমাটা এই ওয়ার্ল্ডটাকে পুরো বিল্ড করছে। এবার এই সিনেমাটা ইটসেলফ ইট ইজ আ পে অফ, ঠিক আছে। এখানে ওয়ার্ল্ড বিল্ডিংয়ের আর জায়গা নেই, এখানে খালি যা যা সেট করেছি সেগুলোকে এবার আমাকে পে অফ দিতে হবে। এবার এই পে অফের চক্করে না আমরা হামজার পিওভির সাথে বড্ড বেশি স্টিক করে থাকি, বাকিদের ব্যাপারে আমরা সেরকম ভাবার স্কোপ কিন্তু পাই না। এবারে মেজর ইকবাল, যে এই সিনেমাতে সব থেকে বড় ভিলেন, মেজর ভিলেন হওয়ার কথা ছিল, তার ক্যারেক্টার আর্কের মধ্যে কিছু ইউনিক জিনিসপত্র রয়েছে, তার যা জিনিসপত্র দেখানো হয়েছে, বাট প্রবলেম হয়ে যায় যে এত বড় একটা ভিলেনের নেটওয়ার্ক কি, আইএসআই এর সে হেড, তার অপারেটিভস কোথায়, সে কি অপারেশন করছে, কি করে সে প্রথম সিনেমাতে দেখানো হয়েছিল একটা ইন্ডিয়ান স্পাইকে ধরেছে টর্চার করছে, এবং যেইখানে সেটা দেখানো হয় সেখানে বোঝা যায় যে ভাই এর পুরো একটা নিজস্ব অপারেশনের পুরো সেট আপ রয়েছে। আমরা এখানে মেজর ইকবালে শুধুমাত্র বাংলা সিরিয়াল মার্কা ফ্যামিলি ড্রামা দেখতে পাই, মেজর ইকবালকে আমরা অ্যাকশানে দেখতেই পাই না। দিস ফিল্ম হ্যাজ আ সিমিলার প্রবলেম লাইক অ্যানিমেল। ববি দেওয়াল এত এন্ডে আসে, এত ইনসিগনিফিকেন্টভাবে আসে, আমরা তাকে তার প্রেজেন্সটা ফিল করতে পারি অ্যাক্টরের অভিনয়ের জন্য, বাট গল্প তাকে সার্ভই করে না। মেজর ইকবালকে এখানে সার্ভই করে না, তাকে যেটুকুনি আমরা দেখতে পাই সেটুকুনি ভালো এবং ইউনিক, কিন্তু আমরা তাকে মেজর একটা চাঙ্কে দেখতেই পাই না, যেটার কিন্তু দরকার ছিল। ইউ আর টেকিং 4 আওয়ার্স অফ ইউর টাইম। প্রোটাগনিস্টের সঙ্গে সঙ্গে অ্যান্টাগনিস্টের শুধু পিওভি দিলে পরে হয় না, অ্যান্টাগনিস্টের অপারেশনটাও তোমাকে দেখাতে হয়। কিন্তু এই সিনেমাটা পরের 2 ঘন্টায় না স্টেটমেন্টের মতো হয়ে যায়, এবং হিরোর জন্য সব কিছু খুব ইজি, অ্যাজ ইফ ডিরেক্টর এতক্ষণ ধরে ওয়ার্ল্ড বিল্ড আপ করে দিয়েছে, এবার তো হিরো সব জায়গাতে জিতবেই, আপনি জাস্ট খালি এনজয় করুন। নাও এই 6 ঘন্টা স্টোরি টেলিংয়ের জন্য প্রোটাগনিস্টের সাথে আপনি এমনভাবে জুড়ে গেছেন যে হিরো যে উইদাউট চ্যালেঞ্জ সবাইকে মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি সেটা এনজয় করবেন। বাট যখন আপনি ডিপ থিঙ্কিং স্টেটে যাবেন, তখন কিন্তু আপনার মনে হবে যে ভাই এটা তো ঝোলের ব্যাপার, এটা তো খুব একটা ভালো ব্যাপার তো একেবারেই নয়। এবারে ভিলেন কিন্তু মাল্টিপল, কিন্তু তাদের মধ্যে নেটওয়ার্ক, তাদের মধ্যে অপারেশন, তাদের মধ্যে কমিউনিকেশন, সেটা দেখানোই হচ্ছে না।
এবং সেখানে কিন্তু প্রবলেম কিন্তু আসে। KGF 1 আর KGF 2 এর সাথে এই সিনেমার প্রচুর থিম্যাটিক সিমিলারিটি রয়েছে। KGF 2তেও এরকম সিমিলার একটা প্রবলেম সবাই বলেছিল যে একবার রকি ভাই KGF-এ পৌঁছে গিয়ে এবার ও ইজিলি সবাইকে মেরে দিচ্ছে। লিয়ারির বাচ্চা হয়ে যাওয়ার পরে হামজার মধ্যে আমরা সেই ব্যাপারটা কিন্তু দেখতে পাই, কিন্তু KGF 2 এর মধ্যে একটা সাটেলটির একটা ব্যাপার ছিল যেটা এই সিনেমার মধ্যে হালকা পরিমাণে কিন্তু কম। আর হামজার এই যে পাওয়ারে যে রাইজ করাটা খুব ওই সৃজিত মুখার্জির ভাষায় যে খুব সস্তা থ্রিলারের মতো খুব খাপে খাপ পঞ্চার বাপ হয়ে গেল, এটাও কিন্তু তুমি যখন ডিপলি ভাবতে যাবে তখন কোথাও না কোথাও উঠে আসতে কিন্তু বাধ্য। কিন্তু হ্যাঁ, আমরা এমন উন্মাদনার মধ্যে ঢুকে পড়ি বিকজ অফ দ্য ইমোশনাল কোর অফ দিস ফিল্ম। সিনেমাটা শুরু হয় এত ব্রিলিয়ান্টলি, শুরুর আধা ঘন্টা এতটা ব্রিলিয়ান্ট না, তুমি পুরো সেট। হামজা যা করবে সেটার সাথে এগ্রি করার জন্য ইউ আর ফুল সেট। এবং ডিরেক্টরের তো দেখো, ডিরেক্টর মানে একজন মিথ্যাবাদী, দুনিয়ার সব ডিরেক্টররা মিথ্যাবাদী। তারা তাদের ইমোশনের গল্পে তোমাকে বইয়ে দিতে চাইবে, কে কত ভালো সেটা করতে পারে সেটার উপরে সে কত বড় ধুরন্ধর ডিরেক্টর, সেটা কিন্তু আমাদের এই ডিরেক্টর করতে কিন্তু পারে। অ্যান্ড দিস ইজ পিক এন্টারটেনমেন্ট। আমি এত নিটি গ্রিটি, এত ছোট ছোট ছাটেল ব্যাপার, এই সমস্ত ডিপ থিঙ্কিংয়ে না যদি আমি ঢুকিও, এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা তুমি 10 বার দেখতে পারো, ঠিক আছে, তুমি বোর হবে না। এবং এই সিনেমার ডায়ালগ অত্যন্ত রিয়েল, তার মধ্যে কোনো রাগ ঢাক না করে প্রত্যেকটা ক্যারেক্টার নিজেরা কি করতে চায় কি করবে সেই ব্যাপারে বলবে। অ্যান্ড ডায়ালগগুলো কোথাও কোথাও গিয়ে তোমাকে আনইজি কিন্তু করবে, ঠিক আছে। আই ডোন্ট লাইক ফার্ট জোকস ইন সিনেমা। রিয়েল লাইফে ফার্ট জোক আমিও মারি, এই সিনেমাতে অত্যাধিক বেশি ফার্ট জোকস কিন্তু রয়েছে, যাতে আমার অ্যাটলিস্ট হাসি পায়নি, আমার কিন্তু বিরক্ত লেগেছে, ঠিক আছে। এবারে আমি আসি যে এই সিনেমার কিছু প্লট হোলের কথায়। প্রথম সিনেমাতে আমার অ্যাকচুয়ালিতে কোনো প্লট হোল সেরকমভাবে কিছু লাগেনি। এই সিনেমাতে বিশাল বড় বড় কিছু প্লট হোল কিন্তু আমি নোটিশ করতে পেরেছি। ওই ভিডিও কলের অ্যাঙ্গেলটা তো ঠিক আছে, চলো ভাই, প্রথমবার আমি খেয়াল করিনি, সারা দুনিয়া খেয়াল করেছে। আর এই সিনেমাতে যে প্লট হোলগুলো রয়েছে এটা নিয়ে আমি সেপারেটভাবে একটা ভিডিও বানাবো। এবং এই সিনেমা কি পলিটিক্যাল প্রপাগান্ডা সেই নিয়েও কথাবার্তা হবে পরের ভিডিওতে। চলো টাটা, বাই, আবার যেন দেখা, বাই।